তাহলে টোটাল সিস্টেমটা যে আমরা দাঁড় করাবো, এতদিন ধরে তো আমরা একটা সিস্টেম যে কোনো ভাবেই তৈরি করছি। আসলে যে কোনো ভাবে তৈরি করলে তো সেই সিস্টেমটাকে আমি অনেক টাকা খরচ করে যেহেতু কেউ একজন সিস্টেমটা দাঁড় করাবে, তাহলে তাকে সে তো অবশ্যই চিন্তা ভাবনা করে করবে। এর জন্য টোটাল করতে হবে কি, নতুন কম্পিউটারাইজ সিস্টেমের প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করব আগে। ফার্স্ট স্টেপ হলো আমি যে নতুন সিস্টেমটা তৈরি করব তার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা। এর পরের স্টেপ হলো বর্তমানে সমস্যা সমাধানকারী কর্মীদের তথ্য সংগ্রহ করা, মানে বর্তমানে আর ম্যানুয়াল পদ্ধতিতে সম্পাদন করা, মানে আমি যে কাজটা করতে চাচ্ছি কম্পিউটারে আনার আগে ম্যানুয়ালি আমি আগে এটা করে দেখি যে হচ্ছে কিনা। এর পরের স্টেপটা হলো যে বিদ্যমান অর্থাৎ বর্তমান যে প্রক্রিয়াটা থাকবে সিস্টেমটা চলমান, ওটা পর্যবেক্ষণ করব, সাক্ষাৎকার নিব, প্রশ্নাবলীর মাধ্যমে তথ্য সংগ্রহ করব। 3 নম্বর হলো যে 4 নম্বর স্টেপ হলো যে ইন্ড ইউজার। ইন্ড ইউজার মানে হলো সিস্টেমটা যারা চালাচ্ছে, যে তৈরি করছে সে না, যে বর্তমানে চালাচ্ছে ইউজার, একেবারে ব্যবহারকারী। একটা সিস্টেম যেমন ইনফ্রার যে পোর্টালটা আছে আমরা ব্যবহার করতেছি, আমরা হইলাম ইন্ড ইউজার। যারা ওইটা তৈরি করছে তাদের কাছে আমরাই হলাম ইন্ড ইউজার। তা ইন্ড ইউজারের প্রস্তুতি সম্পূর্ণ করা, আমাদের যে চাহিদাগুলো এই চাহিদাগুলো সম্পূর্ণ করা, বিকল্প প্রার্থী ব্যবস্থার জন্য সম্ভাব্য সমাধান নির্বাচন করা, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেগুলো। তো এরপরে আমাদের ইনপুটটা কি হবে, ডায়ালগ স্ক্রিনের ডিজাইন। তোমরা এর এর এই 5 নম্বর স্টেপ থেকে লাস্ট পর্যন্ত চিন্তা করার জন্য তোমরা ওই যে জি আমরা স্যার। এটিএম বুথে টাকা তুলতে যাই না, সেই ক্ষেত্রে দেখো, হ্যাঁ, টাকা তুলতে গেলে আমরা কি কি কাজগুলো করি একটু চিন্তা করো। ওইখানে যদি আমরা যাই তাহলে ডায়ালগ স্ক্রিনটা ডিজাইন করব যে আমাদের এটিএমটা ওরা সুন্দর করে একটা আগে কি করে নিছে, রুম বানাই নিছে, এরপর পারফেক্টলি বসাই রাখছে সব। এরপরে রিপোর্ট জেনারেট করা যায়, ডিসপ্লে স্ক্রিনে থাকে যায়, আর ওর ভিতরে আমি দিলে তো অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হয়। তো ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে ডাটাবেস পর্যন্ত নিয়ে যায়। তাহলে আবার এই যে অ্যাকাউন্ট থেকে শুরু করে অ্যাকাউন্ট সেকশনের জন্য টোটাল ডাটাবেসটা আমার তৈরি করার দরকার হয়। তার মানে এই প্রসেস সিস্টেমগুলোতে পুরোটাই আসবে, ওভারঅল আসবে, একটা টোটালি সিস্টেম আসবে। এরপর পরিকল্পনা করা, যে আমি যে নতুন সিস্টেমটা দাঁড় করাবো এই নতুন সিস্টেমটার পরিকল্পনা করা, ফ্লোচার্ট, নকশা সম্পাদন করা মানে হলো ফ্লোচার্ট তৈরি করা। এরপর টুলস নির্বাচন, কি কি ডিভাইস গুলো আমি ব্যবহার করব, সেক্ষেত্রে যে কোনো ডিভাইস হতে পারে, তোমাদের আর্ডিনো ডিভাইস হতে পারে, আবার সেন্সর থাকতে পারে। এরপর তোমরা কম্পিউটারের সিস্টেম চিন্তা করতে গেলে তো সরাসরি কেউ কম্পিউটার সিস্টেম নাও আসতে পারে, বুথ তো কিন্তু সরাসরি কম্পিউটার সিস্টেম না, ওইখানে দেখো যে আলাদা একটা মেকানিজম ওরা বসাই রাখছে। তাহলে ভোটিং সিস্টেমে তো আর আমি কম্পিউটার দিয়ে ভোটিং রিপ্লেস করতে পারবো না। তাহলে ইভিএমটা কিভাবে তৈরি করা ওটা একটু পর্যবেক্ষণ করার দরকার। তো এইভাবে টুলস নির্বাচন করা, সেক্ষেত্রে ডাটাবেসে ডাটাগুলো জমা রাখতে হবে। তাহলে ওই মধ্যে ডাটাগুলো পাস করার জন্য ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখতে হবে, ইন্টারনেটের কানেকশনগুলো জানার লাগবে। এরপর মেনু উন্নয়ন করা, ওইখানে গিয়ে আমি কি কি মেনুগুলো রাখবো, যে মেনুগুলো দিয়ে ইউজার এগুলোতে এই যে ইন্ড ইউজার যারা আছে তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারবে, যেটাকে ক্লায়েন্ট বলা হয়, ক্লায়েন্ট গুলো এই কাজগুলো সম্পাদন করতে পারবে। তাহলে এটাকে আবার মেনটেন করার জন্য ইনপুট আউটপুট এগুলো ঠিক রেখে এটাকে মেনটেনেন্স করার জন্য, সেগুলোর জন্য তো আবার অভ্যন্তরীণ যে কিছু কাজ আছে সেই কাজগুলো করা লাগবে। তাহলে ইনপুট স্ক্রিন এবং সংলাপের উন্নয়ন সম্পাদন করা গেল। ডাটা এন্ট্রি, আচ্ছা এখন নতুন মডেল যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে ডাটা এন্ট্রির কাজগুলো বা প্রসেসিং এর কাজগুলো করব। মূলত এখন আউটপুট ডিভাইসটা কি হবে, ইনপুট ডিভাইসটা কি হবে, প্রিন্টের মডিউলটা ডেভেলপ করব। তো মোটামুটি বুথে গেলে এখন দেখা যায় কি, আমি গেলাম, আমার বক্স গুলো চলে আসলো, কার্ড কার্ড আমাকে দিয়ে দিছে, কার্ডটা ইনপুট নিলাম, কার্ডটা ইনপুট করে দিলাম, আমার কাছে পাসওয়ার্ড চাইলো, পাসওয়ার্ড চাওয়ার পর দেখা যায় যে আমার কাছে ওরাই মডিউল গুলো চাচ্ছে। ওই যে এখানে যে 8 নম্বর স্টেপের শেষের দিকে বললো যে মেনু উন্নয়ন করা, মেনু উন্নয়ন করা মানে ওই যে সাইট থেকে আমাকে বলে দিচ্ছে কোন মেনুটাতে যেতে চান, কিভাবে যেতে চান, ওগুলা। এরপরে দেখো ডাটা এন্ট্রি, মানে আমার যত ধরনের ডাটা সবগুলাই ওদের ডাটাবেজে আছে বিধায় তো এখানে ডাটাগুলোর সাথে তারা কম্বাইন করে বা কমিউনিকেশন করে কোনো প্রকার লজিকের মাধ্যমে, প্রোগ্রামিং লজিক গুলোর মাধ্যমে এরা আমাকে চিনে নিতে পারে। এরপর আউটপুট ডিসপ্লে প্রিন্টিং এর জন্য মডিউল ডেভেলপমেন্ট করা, উন্নত সিস্টেমের ইন্টিগ্রেশন বা টেস্টিং করা। তো মোটামুটি
ওই সিস্টেম একটা তৈরি হয়ে গেলে এই সিস্টেমটাকে টেস্টিং করা, এরপর আমাদের মূল কাজ হলো প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো শেষ করে শেষ পর্যন্ত দেখো ম্যানুয়াল এবং ডকুমেন্টেশন প্রস্তুত করা। তোমাদেরকে এর বাস্তব উদাহরণ দিলে আমি বলবো যে তোমরা যদি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর কিনতে যাও, তাহলে শুধু কি ক্যালকুলেটর দিয়ে দেয়, না একটা মোটা বইও দিয়ে দেয় সাথে? একজন বলো, একজন অ্যান্সার করো। স্যার একটা স্যার সাথে একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে দেয়, ম্যানুয়াল দিয়ে দেয়। যেটাকে তাহলে হ্যাঁ স্যার শুধুমাত্র ডিভাইসটা তৈরি করাই কাজ না, ডিভাইসটা যাতে ইন্ড ইউজার যারা আছে অর্থাৎ আমরা যারা আছি আমরা যাতে ক্যালকুলেটরটাকে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে তাদেরকে ম্যানুয়াল দেওয়া, ডকুমেন্টেশন দেওয়া, এটা কি কোম্পানি কর্তৃক প্রোভাইড করছে। তাহলে টোটাল একটা সিস্টেম তৈরি করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সিস্টেমটা পুরোটাই ডেভেলপ করতে গিয়ে সব ধরনের কাজের চিন্তা ভাবনাগুলো করে সিস্টেম শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে আমাদের এই সাবজেক্টটা আলোচনা করবে। শুধুমাত্র ওই আমি মাঝখান দিয়ে কোনো সফটওয়্যারের কাজটা করলাম, সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাটা থাকবে ওভারঅল। সিস্টেম অ্যানালিস্ট যে হবে তার চিন্তা ভাবনা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। টোটাল পুরাতন সিস্টেমটাতে আমার কি কি সুবিধা থাকবে, নতুন সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের পরিবর্তন হবে। দেখো এনভায়রনমেন্টেরও কিন্তু এখানে একটা পরিবর্তন আছে, যে আমাকে এনভায়রনমেন্টটাও কি ধরনের পরিবর্তন আনতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আনতে গেলে, এনভায়রনমেন্ট পরিবর্তন করতে গেলে আমাদেরকে অবশ্যই কিছুটা ফরম্যাটের মধ্যে আসতে হবে। তো এই ফরম্যাটটা তো আর আমি একা যে চিন্তা করি সেটা দিলে তো হবে না, আমাকে তো মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে হবে বিষয়গুলো। এই রিপ্রেজেন্ট করার জন্য ডকুমেন্ট সংগ্রহ করতে হবে, ম্যানুয়াল তৈরি করতে হবে, ডকুমেন্টেশন প্রস্তুত করা লাগবে, আবার টেস্টিং করা লাগবে, আবার প্রিন্টিং এর ব্যবস্থা করা লাগবে। তো এই স্টেপগুলো সম্পূর্ণ করতে হবে। তো তোমরা এতদিনে তো মোটামুটি অনেক রিল্যাক্সেই ছিলা, তো এখন একেবারেই নেমে পড়ো কাজে। বাসায় বসে থেকে থেকে দুই তিন ঘন্টা করে প্রস্তুতি, 2-3 ঘন্টা করে প্রস্তুতি নিয়ে যে যেদিকে মুভ করতে চাচ্ছ টোটাল ওভারঅল সিস্টেমটা চিন্তা করে আমি একবারে কিভাবে ওই সিস্টেমটাতে ঢুকবো আর কিভাবে বের হব, সেক্ষেত্রে লাভ ক্ষতি, ইকোনমিক ইকোনমিক যে ব্যাপার, অর্থনৈতিক থেকে শুরু করে একেবারে আমার পরিশ্রম পর্যন্ত, ইন্ডাস্ট্রি পর্যন্ত প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু ভাবে চিন্তা করে তোমরা কাজে লাগবা। সেক্ষেত্রে ইনপুট ডিভাইস গুলো কি হবে সেগুলো কিন্তু চিন্তার বিষয়। ইনপুট ডিভাইস যদি আমার এক ধরনের হয় আর আমার চিন্তা যদি আরেক ধরনের হয়, তাহলে সফটওয়্যারও চেঞ্জ হয়ে যাবে। তাহলে সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমাদেরকে এই স্টেপগুলো আসতে হবে। 1 নম্বর হলো ডকুমেন্ট সংগ্রহ করা, 2 নম্বর হলো ম্যানুয়াল পদ্ধতিতে সম্পাদন করা। সেক্ষেত্রে প্রশ্নবলী বা প্রশ্নের দরকার হলে বা কোনো তথ্যের দরকার হলে ইন্ড ইউজারের কাছে বর্তমান যে সিস্টেমটা আছে তাদের কাছ থেকে, বর্তমান সিস্টেমে তাদের কাছ থেকে আমাদের তথ্যগুলোকে এনিভাবে নিয়ে আসা। এরপর সম্ভাব্য সমাধান নির্বাচন করা। এখন সম্ভাব্য সমাধান তো অনেকগুলো রাস্তা থাকতে পারে সমাধানটার, এই সমস্যাটার। সেই সমাধানের মধ্যে সর্বোত্তম যে কোনটা, সর্বোত্তম আমি চিন্তা করব কিভাবে, যে আমার প্রসেসিং পদ্ধতিটা কি, আমার টাকার ক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে কোনটা, আমার কম খরচ কম ব্যয়, এগুলো কোনটাতে ব্যয় হচ্ছে, এগুলো চিন্তা ভাবনায় আনতে হবে। সেক্ষেত্রে আমার ইনপুট ডিভাইস গুলো কি হবে, ওগুলোর ব্যয় কেমন হবে, আউটপুট ডিভাইস গুলো কেমন হবে, ক্লায়েন্টের সাথে এগুলোর সম্পর্কটা কেমন হবে, সমন্বয় সাধনটা কেমন হবে, বাইরের এনভায়রনমেন্টটা কেমন হবে। তাহলে টোটাল বিষয়গুলো আসবে এই টপিকটাতে। টুলস নির্বাচন করা, মেনু উন্নয়ন করা, এই কাজগুলো যে আমি করব, এই টোটাল এই কাজগুলো করব আমার চিন্তা ভাবনায়। তো আমার চিন্তাটা তো আর আমি দেখতে পাচ্ছি না, সেটাকে কাগজ কলমে রিপ্রেজেন্ট করব কিছুটা স্টেট সিস্টেমে, একবারে ইন্টারন্যাশনাল সিস্টেমের মাধ্যমে। তার মধ্যে কিছুটা ল্যাঙ্গুয়েজ, চিত্র এগুলো ওরা দিয়ে রাখছে, যে খাতা কলমে আমরা এগুলো ডিজাইন করব। প্র্যাকটিক্যালি তো কাজগুলো করতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজটাকে একেবারে খাতা কলমে ডিজাইন করে এটা আমাদেরকে দেখতে হবে যে এই প্রসেসটা এভাবে আগায়। তো ফার্স্ট এই ছিল তোমাদের ওই সব টোটালি সাবজেক্ট সম্পর্কে ধারণা। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা, এখন একটু রিল্যাক্স হয়ে ঠান্ডা মাথায় পুরাতন পড়া, পুরাতন কথাবার্তা, সেটা হলো যে প্রথম চ্যাপ্টারটাই বলতেছে যে ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট এলিমেন্ট, এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো বোঝা। তো ফার্স্ট কথা হলো ডাটা এবং ইনফরমেশন, ডাটা ভার্স ইনফরমেশন, যে ডাটা কি এবং ইনফরমেশন কি। মোটামুটি আমাদের 8টা 7 বাজে, এখনো সময় আছে
আমরা 25 পর্যন্ত আমি ক্লাসটা নিব। এটা হলো চ্যাপ্টার 1, মানে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা, ডাটা ভার্স ইনফরমেশন। তাহলে তোমরা ভালো করে জানো যে ডাটা কি? ডাটা হলো উপাত্ত, কোনো কিছুর মানটাকে আমরা বলি ডাটা। তাহলে যেমন 5 এটা একটা ডাটা, যেমন 45 এটা একটা ডাটা। কিন্তু ডাটাকে যখন আমরা প্রসেস করব তখন আমরা আউটপুটে গিয়ে ইনফরমেশন পাবো। তাহলে ডাটা 45 হলে প্রসেসকৃত ডাটাকেই বলা হয় ইনফরমেশন। যেমন আমার রোল 5, আমার বয়স 16, এই ধরনের। এই যখন ডাটাটাকে প্রসেস করবো তখন আমরা ইনফরমেশন পাবো। তাহলে প্রসেসকৃত ডাটাকে ইনফরমেশন। তো প্রথম যে তোমাদের পার্থক্য ইম্পর্টেন্ট, ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। তাহলে সবাই এই চিত্রটা একটু দেখো, যে ইনপুট হিসাবে আমরা ডাটা ব্যবহার করি আর আউটপুট হিসাবে আমরা ইনফরমেশন পাই, আর মাঝখানে থাকে হলো ডাটাটাকে প্রসেস করে ইনফরমেশন পাওয়া যায়। তাহলে যদি পার্থক্য আসে তাহলে আমরা 5টা পার্থক্য এখান থেকে অনায়াসে পাইতে পারি। একটা হলো যে ইনফরমেশন ইনফরমেশন ডাটা এর উপর নির্ভর করে। 2 নম্বর কথা হলো যে কিন্তু ডাটা ইনফরমেশনের উপর নির্ভর করে না। আর একটা তো সংজ্ঞা থেকেই পাচ্ছি যে ডাটা শব্দের অর্থ উপাত্ত, অর্থাৎ ভ্যালু। আর কম্পিউটারাইজড ভাষায় ডাটা বলতে বুঝবো আমরা যেগুলো সহজেই বুঝতে পারবা। সিস্টেম শব্দটা এসেছে সিস্টেমা থেকে। ন্যাচারাল ভাবে বলতে গেলে কোনো সুসংগঠিত ধারাবাহিক প্রক্রিয়াটাই সিস্টেম। যত ধরনের পদ্ধতিগুলো আমরা দেখতে পাইতেছি সবগুলোর সুসংগঠিত ধারাবাহিক প্রক্রিয়া। মনে করো যে একটা মেশিন থেকে পানি উত্তোলন করে সেটা জমিতে দিয়ে জমি কৃষকরা যেভাবে জমিতে গিয়ে কৃষকরা যেভাবে ধান বা চাষাবাদ করে, এটাও তো একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে। সেটাও কি ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক যদি না থাকে তাহলে এই টোটালটাকে আমি বলতেছি একটা সিস্টেম। সেখানে একটা মেশিন ব্যয় করা হয়েছে, পানির জন্য পাইপ ব্যয় করা হয়েছে, নির্দিষ্ট জমি দেওয়া হয়েছে, উপকার স্বার্থে উপকারী বিষয়টা হলো যে চাষাবাদ করার জন্য, আর পানিটাকে উত্তোলন করা হয়েছে। তো এই বিষয় ওভারঅল চিন্তা ভাবনাগুলো আসবে হলো এই টপিকস এর মধ্যে। এই জন্য বলতেছে একটি সিস্টেম হলো পারস্পরিক ইন্টারঅ্যাক্টিং বা ইন্টার রিলেটেড উপাদান, ইন্টারঅ্যাক্টিং অথবা ইন্টার রিলেটেড পরস্পর সম্পর্কযুক্ত একটা গ্রুপ, যা একটি সম্পূর্ণ ইউনিফাইড গঠনের জন্য নিয়ম অনুযায়ী কাজ করে। ইউনিফাইড মানে ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধতা বা সমন্বয় সাধন এক জায়গায় করার জন্য আর কি, সমন্বিত। ইউনিফাইডেড মানে সমন্বিত, যে টোটাল সিস্টেমটাকে সমন্বিত করব এবং সবাই কি অনুযায়ী কাজ করবে? নিয়ম অনুযায়ী কাজ করবে। যে নিয়মের বাইরে গেলে সেটা সিস্টেম হবে না। সেই ক্ষেত্রে আমাদের পলিটেকনিক সিস্টেমটাও তো একটা নিয়মের মাধ্যমে চলতেছে। তো এই নিয়মের বাইরে গেলে এটা সিস্টেম হবে না। তো নিয়মের মাধ্যমে অবশ্যই কি থাকতে হবে? ইন্টার রিলেটেড থাকতে হবে এবং ইন্টার অ্যাক্টিং থাকতে হবে, পরস্পর সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে। এরপরে স্টেপটা হলো একটি সিস্টেম, আবার যদি সংজ্ঞাটা বলি, তার পরিবেশ দ্বারা পরিবেষ্টিত। তাহলে একটা গেল ছোট চিন্তা যে আমার কাজ করতে শেষ, আরেকটা হলো এনভায়রনমেন্টটা। কোনো হ্যাভ ইউর কোনো সমস্যা? সাকিব কোনো প্রবলেম হচ্ছে? না না স্যার, ওই হ্যাঁ স্যার একবার, হ্যাঁ স্যার মাইক অন হয়ে অন গেছিল। হয়েছিল, এটা মিউট করে দিচ্ছি স্যার। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আমি আবার চলে যাচ্ছি। আমার কথাবার্তা গুলা বা চিন্তা ভাবনা গুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। তাহলে এখন যদি আমি পরিবেশ চিন্তা করি, একটা সিস্টেম শুধুমাত্র যে আমি কাজ করব এটার উপর নির্ভর করবে না, পরিবেশের উপর, পরিবেশ দ্বারাও পরিবেষ্টিত একটা। আচ্ছা, এখন তো কোভিড-19, তা আমরা নির্দিষ্ট জায়গায় যাই, আগে যেভাবে ক্লাস নিতাম দিতে পারতেছি না। কি পরিবেশ দ্বারা পরিবেষ্টিত না? কাজ তো কাজই, কাজের বাইরে একটা পরিবেশ দ্বারা পরিবেষ্টিত এবং প্রভাবিত। এবং কিছু বাউন্ডারি থাকবে, অদৃশ্য বাউন্ডারি হতে পারে, দৃশ্যমান বাউন্ডারি হতে পারে। তো চাষাবাদ করার সময় তো কৃষকরা বাইরে দিয়ে বাউন্ডারি দিয়ে দেয়, কিন্তু অর্গানাইজেশন গুলোর বাউন্ডারি কি দেখা যায়? কোনো বাউন্ডারি দেখা যায় না। তাহলে অদৃশ্য বাউন্ডারি থাকবে বা
এরপরে স্ট্রাকচার থাকবে। সবচেয়ে বড় কথা হলো যে সিস্টেমের স্ট্রাকচার থাকবে, কাঠামো থাকবে, সেটা দেখা যাবে না কিন্তু একটা কাঠামো আছে। যে কোনো সিস্টেমটাই তোমরা চিন্তা করো, যদি পলিটেকনিক সিস্টেম চিন্তা করি তাহলে তোমরা স্টুডেন্ট, আমরা টিচার, স্টাফ, টিচার, কেউ আছে স্টাফ গ্রুপ, কেউ আছে অ্যাকাউন্ট সেকশনের গ্রুপ, আবার উপর লেভেলে আছে হেড স্যাররা, তার উপরে আছে এভাবে স্টেপ বাই স্টেপ বা স্ট্রাকচার বা কাঠামোটা আছে, প্রত্যেকটা সিস্টেমেই আছে। সেই ক্ষেত্রে মূল উদ্দেশ্যটা কি, যে উদ্দেশ্য বর্ণনা করা হয়। তাহলে বাউন্ডারিজ থাকে, কাঠামো থাকে এবং উদ্দেশ্য দ্বারা বর্ণনা করা হয়, তাহলে অবশ্যই ওর অবজেক্টিভ থাকতে হবে। টোটালি আমাদের সিস্টেমটা দাঁড় করাইতে গেলে একটা অবজেক্টিভ থাকতে হবে। স্যার যদি আমার কথাগুলো বুঝতে পারেন সিস্টেমের সংজ্ঞাটাতে, তাহলে আমরা সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ওপেন সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেমটা এনভায়রনমেন্টের উপর নির্ভর করে, এই যে পরিবেশ বলতেছি এনভায়রনমেন্ট, তাহলে এনভায়রনমেন্টের উপরে নির্ভর করে ওপেন সিস্টেম, কিন্তু ক্লোজ সিস্টেম এনভায়রনমেন্টের উপর নির্ভর করে না। তাহলে ক্লোজ সিস্টেম বলতে গেলে বর্তমান বিশ্বে নাই, সবকিছুই আমরা যা করতেছি সবই ওপেন সিস্টেম। তাহলে সিস্টেম সম্পর্কে শুধু সিস্টেম বলতে আমি কম্পিউটারের সিস্টেম বুঝবো তা না, ওভারঅল একটা প্রসেসিং, ওভারঅল কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পরিবেশ দ্বারা বেষ্টিত এবং প্রভাবিত বাউন্ডারিজ থাকবে, কাঠামো থাকবে, এই এবং এর কার্যকারিতাগুলো প্রকাশ পাবে, এই টোটাল ওভারঅল বিষয়টাকে বলবো আমি একটা সিস্টেম। তাহলে সিস্টেম, প্রথমে যে সংজ্ঞা দিয়ে আসলাম, সিস্টেম শব্দের অর্থ সিস্টেমা থেকে এসেছে। এটা সংজ্ঞা দিতে গেলে বলবো যে আমি ধারাবাহিক প্রক্রিয়া, তোমাদের সুসংগঠিত ধারাবাহিক প্রক্রিয়া বইয়ে দেওয়া আছে। আর এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হলো যে সিস্টেম হলো পারস্পরিক ইন্টারঅ্যাক্টিং এবং ইন্টার রিলেটেড উপাদান। এটা যতগুলো উপাদানগুলো থাকবে সিস্টেমটার মধ্যে সবগুলোই রিলেটেড থাকবে, এর সাথে ওর সাথে ওর সাথে ওর রিলেটেড থাকবে, এবং একটা গ্রুপ হবে, টোটাল মিলে সম্পূর্ণ মিলে একটা গ্রুপ হবে। এই গ্রুপটাকে সমন্বিত করে তারা নিয়ম অনুযায়ী একটা কাজ করবে। এই কাজটা কি করবে, পরিবেশ দ্বারা বেষ্টিত হবে, প্রবাহিত হবে, এবং নির্দিষ্ট বাউন্ডারিজ থাকবে, কাঠামো থাকবে এবং নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। তাহলে এটাকে বলবো আমরা সিস্টেম। তাহলে সিস্টেমের উপাদানগুলো কি কি হবে, হোয়াট ইজ দ্য এলিমেন্ট অফ সিস্টেম। তাহলে আমি যে একটু আগে যে কাঠামোটা বা যে প্রতিষ্ঠানগুলো চিন্তা করলাম বা অর্গানাইজেশনটা চিন্তা করলাম, এর এলিমেন্ট গুলো কি কি হবে। তাহলে এক হবে ইনপুট। এই ইনপুট বিষয়টা কি, তোমরা এখন একটু ঠান্ডা মাথায় কম্পিউটারের সিস্টেমটা চিন্তা করো, জাস্ট কম্পিউটারের সিস্টেমের মধ্যে একটু চিন্তা করো। কম্পিউটার সিস্টেমে যদি একটা সফটওয়্যার বানাইতে চাই, তাহলে কি ইনপুট বিষয়টা আলোচনা করা লাগবে। তাহলে আমরা যে স্টেপ গুলো দেখলাম ওই স্টেপের মধ্যে ইনপুট ছিল। তাহলে আমরা সিস্টেমের উপাদানে থাকতেছে আমার ইনপুট, আউটপুট, প্রসেস, মোটামুটি যে প্রক্রিয়াটা সম্পাদন করে। এখন আউটপুট থেকে ফিডব্যাক থাকবে, আউটপুট থেকে আবার কি থাকবে, ফিডব্যাক, ফিডব্যাক আবার কে নেবে, ইনপুট নেবে। অর্থাৎ ইনপুট শুধু বর্তমান ইনপুটের উপর নির্ভর করবে না, বরং আউটপুটের ফিডব্যাকের উপরেও ইনপুটটা নির্ভর করবে। এটা তোমরা সিকুয়েন্সিয়াল লজিক সিস্টেমের যেটা সংজ্ঞাটা পড়ছো, যে বর্তমান আউটপুটটা ইনপুটের উপর নির্ভর না করে মেমোরির উপরও নির্ভর করে, তাকে বলা হয় সিকুয়েন্সিয়াল কি পড়ছো। তো ওই খানিকটা ওইভাবেও মিলাই নিতে পারো। ইনপুটটা বর্তমান পরিবেশের যে ইনপুটটা থাকবে, সিস্টেমের ইনপুটটা থাকবে, সেটা আউটপুটের মধ্যে যেটা হবে, সেটা ওই আউটপুটে যা আসতেছে সেটার ফিডব্যাকটার উপরেও ইনপুটটা নির্ভর করবে, দিয়ে ওটার উপরে আবার প্রসেসর নির্ভর করবে। আর প্রসেসরটা কি, একটা নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোল থাকবে। আর বাইরে যেটা থাকবে সেটা হলো বাউন্ডারি থাকবে, টোটাল একটা বাউন্ডারি থাকবে আর এনভায়রনমেন্টের সাথে। আর ইন্টারফেসটা হচ্ছে যে অন্যান্য যে সিস্টেম গুলো থাকবে এগুলোর সাথে একটু কানেক্টিং থাকবে। তো বিস্তারিত আমি নিচের পরের স্লাইডে দেখতেছি, দেখো মানে আমরা ওই সিস্টেমের যে উপাদানগুলো দেখলাম এগুলো দেখো। ইন্টার রিলেটেড কম্পোনেন্টস বলতে আমি বুঝতেছি যে সিস্টেমের এক অংশের, এক বা একাধিক সিস্টেমের অংশের উপর নির্ভরতা। সিস্টেমের একটা অংশ অন্যান্য অংশের উপর যে নির্ভরতা, এটাকে বলতেছি আমি ইন্টার রিলেটেড কম্পোনেন্টস। আর বাউন্ডারি বলতেছি যে একটা রেখা বা একটি সিস্টেমের ভিতরে বা বাইরে চিহ্নিত করবে, যে এই সিস্টেম, এই রেখাটা দ্বারা এই সিস্টেমটার এটা মধ্যে, এটা বাইরে। তাহলে আমরা বাংলাদেশের ম্যাপ দেখছি, তারপর ওয়ার্ল্ডের ম্যাপ দেখছি, এগুলোতে কি বাউন্ডারি গুলা
দেশ দেশ আকারে, জেলা আকারে, থানা আকারে, ইউনিয়ন আকারে, এগুলো কি ছোট 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 ওয়ার্ড আকারে এগুলো কি ভাগ করা। তো ওই রকম আর কি বাউন্ডারি দ্বারা সিস্টেমটা আমাদের চিহ্নিত করা থাকবে। উদ্দেশ্য কি থাকবে? সামগ্রিক লক্ষ্য বা কাজ। এক একটা সিস্টেমের এক ধরনের সেক্টর, এক একটা সেক্টরে যেমন এক ধরনের কাজ থাকে, এক একটা সিস্টেমেরও এক এক ধরনের কাজ থাকবে। তো ওই সিস্টেমটার যে মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা ছিল সেটাকে বাস্তবায়নটা করাই হবে ওর পারপাস বা উদ্দেশ্য। এনভায়রনমেন্ট বলতে পরিবেশ। তোমরা একটু আগেই তাহলে এখন আশা করা যায় এই ওয়ার্ড গুলোই সহজ হয়ে গেছে। সিস্টেম আছে, পরিবেশ নাই, তাহলে সিস্টেম অচল হয়ে যাবে। তাহলে অবশ্যই সেটা পরিবেশের সাথে সামঞ্জস্য থাকবে, অর্থাৎ বাহ্যিক সবকিছু যা সিস্টেমের সাথে যোগাযোগ করে এমন সিস্টেম তৈরি করলাম, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় নাই। তাহলে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে আমাকে সিস্টেমটা তৈরি করতে হবে, অথবা সিস্টেম তৈরি করে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগবে। তার মানে এনভায়রনমেন্ট এবং পরিবেশ দুইটা মিলিত করে আমাকে সিস্টেমের সাথে আগাইতে হবে, এই জন্য যোগাযোগ রাখতে হবে। আর ইন্টারফেসিংটা বললাম, ইন্টারফেসিং মানে তো ন্যাচারাল কথায় যদি ইন্টারফেসিং বলি তাহলে বলি যে মানুষের, আমি যদি মাইক্রো প্রসেসরের সাথে কথা বলতে চাই তাহলে তো পারবো না, আমাকে কিবোর্ডের ভায়া হয়ে কাজ করতে হবে। কিবোর্ড এবং মাইক্রো প্রসেসরের মাঝখানে আমাদের যে ড্রাইভার সফটওয়্যার গুলো থাকে এগুলো ইন্টারফেসিং সফটওয়্যার, অর্থাৎ মাঝখানে সমন্বয় সাধন হিসেবে কাজ করবে। তাহলে দেখো এখানে দেখো যোগাযোগের পয়েন্ট, যেখানে একটি সিস্টেম তার পরিবেশের সাথে মিলিত হয় বা যেখানে সাবসিস্টেম একে অপরের সাথে মিলিত হয়। তাহলে একটা ওভারঅল সিস্টেমটাকে ছোট ছোট অংশগুলোকে বলবো আমরা সাবসিস্টেম। এই সাবসিস্টেমের সমন্বয় সাধন করাই হলো ইন্টারফেস। এর মধ্যে আবার কিছুটা সীমাবদ্ধতা থাকবে। আর ইনপুট ডিভাইস গুলো কি হবে আর আউটপুট গুলো কি হবে, এই টোটাল প্রক্রিয়াটা, আউটপুট প্রক্রিয়াকরণটাই হবে আমাদের চূড়ান্ত ফলাফল বা রেজাল্ট। এই হলো আমাদের একটা টোটালি সিস্টেম। তাহলে টোটালি সিস্টেম জানলাম, সিস্টেমের এলিমেন্ট গুলো জানলাম। তাহলে এলিমেন্ট গুলো একটু মাথায় একবারে মেমোরিজ করে নাও, একবার করে পড়ে নাও সহজ করার জন্য, যাতে লিখতে পারো বা পড়াশোনা করে করে একটু বুঝতে পারো। ইনপুট, আউটপুট, ফিডব্যাক, প্রসেস। প্রসেসর না পড়ে প্রসেস পড়বা, এটা প্রসেসর না প্রসেস হবে, চিত্রে ভুল আছে, প্রসেসর না প্রসেস হবে। ইনপুট, আউটপুট, ফিডব্যাক, প্রসেস, কন্ট্রোল, বাউন্ডারিজ, এনভায়রনমেন্ট। মনে রাখার জন্য তোমরা বিই এভাবে মনে রাখতে পারো। দেখো বি এ দিতে বাউন্ডারিজ আছে, বি তে বাউন্ডারি, সি তে কন্ট্রোল, তাহলে বি সি। ই তে এনভায়রনমেন্ট, এফ তে ফিডব্যাক, আইপি যে ইনপুট আউটপুট। বুঝা যাচ্ছে কি আমার কথা? স্যার বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে ইনপুট, আউটপুট, প্রসেস, মনে রাখবে ইনপুট, আউটপুট, প্রসেস, ফিডব্যাক, কন্ট্রোল, বাউন্ডারিজ, এনভায়রনমেন্ট। তাহলে বি তে বাউন্ডারিজ, সি তে কন্ট্রোল, ই তে এনভায়রনমেন্ট, এফ তে ফিডব্যাক, তারপর আইপি অ্যাড্রেস তো সবার জানাই আছে। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট একসাথে নিয়ে নিবা, আই তে ইনপুট আউটপুট, পি তে প্রসেস। ওকে, তাহলে নামগুলো হয়ে গেল, টোটাল ওভারঅল জিনিসটা আমরা বুঝলাম। এবার আসি ইনফরমেশন সিস্টেম। একটু আগে ছিল শুধু সিস্টেম, তাহলে শুধু সিস্টেমের অনেকগুলো সিস্টেম থাকতে পারে, তার মধ্যে থেকে একটা পার্ট হলো ইনফরমেশন সিস্টেম। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে সিস্টেম বড় না ইনফরমেশন সিস্টেম বড়? মানে থিঙ্কিং লেভেলটা কার বড়, সিস্টেমের না ইনফরমেশন সিস্টেমের? স্যার ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেমের অবশ্য। কিভাবে বুঝলে? তাহলে একটা সিস্টেম তো বড় থিঙ্কিং, সেখান থেকে একটা পার্ট হলো ইনফরমেশনটা। ইনফরমেশন, ও আচ্ছা স্যার। এটা শুধুমাত্র কি দেখো, টেকনোলজির অর্গানাইজেশন থাকবে, টেকনোলজির ভায়া হয়ে জনগণ কাজ করবে। কি থাকবে? অর্গানাইজেশন, টেকনোলজি, ইনফরমেশন সিস্টেম, পিপল। তাহলে এখন দেখো ইনফরমেশন সিস্টেম বা আইএস হলো একটি ফর্মাল সোসাইও টেকনিক্যাল সমাজের জন্য যে টেকনিক্যাল বা প্রযুক্তিগুলো ব্যবহার করি। অর্গানাইজেশনাল ব্যবস্থা, একটি অর্গানাইজেশন বা সংস্থার ব্যবস্থা যা তথ্য কালেক্ট করবে। আমাদের যা ইনফরমেশন সিস্টেমের কাজ হলো তথ্যটা কালেক্ট করা, প্রসেস করা, স্টোর করা এবং তথ্যটা যায় প্রাপ্ত যাদেরকে দিতে হবে তাদের কাছে পৌঁছায় দেওয়া। আমার কথা কি বুঝা গেছে? তাহলে এ শুধু জাস্ট তথ্যগুলো কালেক্ট করবে, প্রসেস করবে, স্টোর করবে, ডিস্ট্রিবিউট করবে। কিন্তু তুমি যদি এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো,
তোমরা স্টুডেন্ট, তোমাদের স্টুডেন্টের নাম রোল গুলো আমরা কালেক্ট করি, কালেক্ট করার পর এগুলো প্রসেস করি, ডাটাবেজে জমা রাখছি। এখন যখন তোমাদেরকে ইনফরমেশন গুলো দেওয়ার দরকার হচ্ছে তখন আমরা প্রোভাইড করতেছি, রাইট? স্যার। জি স্যার। তাহলে নেক্সট, তাহলে এখন আমরা দেখবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম, আজ কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে বা বৈশিষ্ট্য, যেটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বলবো। 5 মিনিট আছে আর আমার এটাও শেষ হয়ে যাবে। তোমরা যদি ধৈর্য ধরে শুনো তাহলে হয়ে যাবে আর কি 5 মিনিটে। ভাবছিলাম শেষ করতে পারবো 25-এর মধ্যেই। লাস্ট এটাই আছে ক্যারেক্টারিস্টিক্স। বৈশিষ্ট্যের মধ্যে একটা অর্গানাইজেশনটা আর একটা ইন্টারঅ্যাকশন। এগুলো এখন দেখলেই বুঝতে পারবা, আমার কথাবার্তার মধ্যে এগুলো চলে আসছে, যা শুধু দেখে নিলেই বুঝতে পারবা যে হ্যাঁ এই টপিকস গুলাই। ইন্টারইনফ্লুয়েন্স, ইন্টিগ্রেশন এন্ড সেন্ট্রাল অবজেক্টিভ। তাহলে দেখে আসি কি কি বিষয়গুলো আলোচনা করতেছে। দেখো, পরীক্ষায় আসলে এভাবেই লিখতে পারবো, একবারে পরীক্ষা লেখার মতোই নোট করো। অর্গানাইজেশন বলতে স্ট্রাকচার এবং অর্ডারকে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে ছোট একটা সিস্টেমটা তুমি যদি স্কুল চিন্তা করো, তাই স্কুলের সর্বপ্রথম তো ম্যানেজিং ডিরেক্টরের কমিটি, এত দূরে আমরা যাব না, আমরা হেড স্যার পর্যন্ত ধরি। তাহলে স্কুলের একটা প্রাইমারি স্কুলের হেড স্যার আছে, হেড স্যারের নিচে কি থাকে, সহকারী শিক্ষকগুলা থাকে, শিক্ষকের তারপরে স্টাফ যদি চিন্তা করি, শিক্ষকগুলা স্টাফ বা টিচারটা যদি চিন্তা করি, সহকারী শিক্ষক থাকে। এরপরে তোমাদের ওই যে কলিং বেল টেল চাপে, এরপর পিয়ন থাকে। তাহলে কি একটা অর্ডার না? স্ট্রাকচারের জন্য একটা অর্ডার না? মানুষ তো সবাই গিয়ে কাজ করতেছে, এবার একটা স্ট্রাকচার এবং অর্ডার মেনটেন করতেছে। তাহলে অর্গানাইজেশন বলতে স্ট্রাকচার বা অর্ডারকে বোঝায়। এটি উপাদানগুলির বিন্যাস যা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে সহযোগিতা করে। আমাদের যে লক্ষ্যটা ছিল, অর্গানাইজেশনের যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যটা বাস্তবায়ন করার জন্য এই স্কুলের হেড স্যার থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আমাদের এই স্ট্রাকচার বা অর্ডারটাই, এর সমষ্টিটা হলো আমাদের অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন বলতে আমরা স্ট্রাকচার বা অর্ডার বুঝাবো, যেখানে অনেকজন কেউ থাকবে। মূল উদ্দেশ্য হলো লক্ষ্য অর্জন করা। কোন লক্ষ্যটা অর্জন করব? পূর্বে যে নির্ধারিত করছিলাম লক্ষ্যটা, ওটাকে আমরা অর্জনে সহযোগিতা করব। এরপর ইন্টারঅ্যাকশনটা বলতে কি, প্রত্যেকটা উপাদান, এই যে একটু আগে আমরা যে সিস্টেমটাই চিন্তা করি না কেন, স্কুলটাই যদি আমরা চিন্তা করি, তাহলে হেড স্যারের সাথে সহকারী শিক্ষক, হেড স্যার যদি একটা উপাদান হয়, সহকারী শিক্ষক গুলো যদি একটা উপাদান হয়, তাহলে সহকারী শিক্ষকের সাথে হেড স্যারের সম্পর্ক আছে। ছাত্ররা আবার একটা উপাদান হয়, ছাত্রদের সাথে শিক্ষকদের সম্পর্ক আছে। আমাদের সাথে তোমাদের একটা সম্পর্ক আছে। আবার তোমাদের সাথে অ্যাকাউন্ট সেকশন বলো, তোমাদের সাথে উপর আমাদের হেড স্যার বলো, এগুলোর সাথে তোমাদের এগুলা, প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদানের কি আছে, একে অপরকে কাজ করে তার দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এটাকে বলে ইন্টার কানেকশন নিজেদের মধ্যে। তাহলে দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, অর্গানাইজেশনে ক্রয় বিভাগকে অবশ্যই উৎপাদন বিভাগের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমি ক্রয় বিভাগ, এখন ক্রয় বিভাগ উৎপাদনের উপর নির্ভর করবে না? উৎপাদন যদি না থাকে তাহলে ক্রয় করবে কি? এই জন্য ইন্টারঅ্যাকশন থাকবে। ইন্টারডিপেন্ডেন্স কি? একজন আরেকজনের উপর নির্ভরশীল। প্রত্যেকটা অর্গানাইজেশন বা সিস্টেম দাঁড় করানোর সময় প্রত্যেকটা উপাদান কি থাকবে? একটা উপাদান আরেকটা উপাদানের উপর নির্ভরশীল হবে। এটা গেল ওভারঅল সিস্টেমটা বোঝাচ্ছি। তাহলে কম্পিউটারের সিস্টেমটাও আমরা যদি চিন্তা করি, সিস্টেমের যে ইনপুট, আমি যে ইনপুটটা দিব, এই ইনপুটের উপর নির্ভর করেই তো আমি আউটপুটে ইনফরমেশন পাচ্ছি। ডাটাটা ইনপুট দিয়েই তো আমি আউটপুটে ইনফরমেশনটা পাচ্ছি। তাহলে সিস্টেমের ইনপুট অর্থাৎ একটা উপাদান আরেকটা উপাদানের উপর নির্ভর করবে। সেক্ষেত্রে একটা সাব সিস্টেমের ইনপুট আরেকটা সাব সিস্টেমের আউটপুট হতে পারে, অথবা একটা সাব সিস্টেমের আউটপুটের জন্য একটা সাব সিস্টেমের ইনপুটের জন্য আরেকটা সাব সিস্টেমের আউটপুট দরকার হতে পারে। তো তোমরা ওই যে আমরা ওই ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা ফ্লিপ ফ্লপ ড্র করে বক্স গুলো ড্র করছিলাম সিনক্রোনাস কাউন্টারের সময়। তো এই সিনক্রোনাসের ফ্লিপ ফ্লপের কি করছিলাম, একটার আউটপুট, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা পরেরটাতে ক্লক পালস হিসেবে ব্যবহার করছি কিনা, তোমরা পড়ছো কিনা অনেকদিন আগে পড়তে পারো।
মনে নাও থাকতে পারে। আমরা করি কি সিনক্রোনাসের ক্ষেত্রে যে একটা ফ্লিপ ফ্লপের ক্লক পালস আর একটা ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার করি। তাহলে একটা সিস্টেমের ইনপুট আর একটা সিস্টেমের আউটপুটের প্রয়োজন হতে পারে, অর্থাৎ নির্ভরশীল হবে। ইন্টিগ্রেশন মানে একে অপরের সাথে কিভাবে সংযুক্ত আছে, এটাকে বলা হয় সমন্বয় সাধন। আর সবচেয়ে বড় কথা হলো কেন্দ্রীয়, উদ্দেশ্যটা কি হতে হবে, কেন্দ্রীয় হতে হবে। আর মূল কথা হলো সিস্টেমটা বাস্তববাদী হতে হবে, এটি বাস্তব এবং নির্দিষ্ট হতে পারে সিস্টেমটা। ইটস মে বি রিয়েল অর স্টেবল। এটা রিয়েল অথবা স্টেবল যদি না হয় তাহলে তো এটা সেন্ট্রাল অবজেক্টিভ থাকবে না, মূল যে উদ্দেশ্যটা সেটা কেন্দ্রীয় হবে না। এই জন্য একটা অবজেক্ট বলতে গেলে এটি বাস্তব এবং নির্দিষ্ট হতে পারে, এটা থাকবে।